আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি যে ভ্যালু এটা আমরা দেখব। তোমরা অলরেডি হয়তো তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা পড়ছো। তড়িৎ ঋণাত্মকতা এটা কি এটা তোমরা জানো, এটা তোমাদের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, সেখানে পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে মৌলের, তাই দেখবা যে একটা ধর্ম কিন্তু আছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তা আমরা সেই তড়িৎ ঋণাত্মকতার ডিটেলস ক্লাস আজকে যাচ্ছে না। আজকে আমরা দেখব যে কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান কতটা সহজে তুমি মনে রাখতে পারো। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। দেখো যে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে, কারা? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই মৌলগুলো দ্বিতীয় পর্যায়ে আছে। এছাড়া নিষ্ক্রিয় গ্যাসীয় নিয়ন রয়েছে এখানে। আচ্ছা, আমরা তৃতীয় পর্যায়ের যে মৌলগুলো দেখছি, সোডিয়াম থেকে শুরু করে দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরপরে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং একটি নিষ্ক্রিয় গ্যাস আর্গন রয়েছে পর্যায়ে। তো আমরা এখন এই যে মৌলগুলো, এই নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাকি যে 14টা মৌল আছে, এখানে তোমরা পর্যায় 2 এবং পর্যায় 3-এ যেটা দেখলাম, পর্যায় 2-এ আছে 7টা, পর্যায় 3-এ আছে 7টা, নিষ্ক্রিয় গ্যাস 2টা বাদে 7টা 7টা করে। এখন এই 7টি মৌলের আমরা এখন দেখব, দেখো কি দেখব, এই 7টি মৌলের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু এটা কত হবে এটা আমরা দেখব। তো এখন একটা বিষয়, সেটা হলো কি যে আচ্ছা, আমরা যে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুটা দেখব, এতে আমাদের কী লাভ, মানে এই ক্লাসটি করে আমরা কি শিখতে পারবো? আমরা এই ক্লাসটি করলে শিখতে পারবো যে পঞ্চম অধ্যায় এই যে কেমিক্যাল বন্ড, এই অধ্যায়ের মধ্যে তোমরা দেখবা এরকম প্রশ্ন তোমাদের মানে তোমরা যদি প্রশ্নের প্যাটার্নটা দেখো, দেখবা এরকম প্রশ্ন আসছে, নিচের কোনটি পোলার যৌগ, এমসিকিউতে, নিচের কোনটি অপোলার যৌগ। এই যে পোলার বা নন পোলার, এগুলোকে চিনতে হলে তোমাকে কিন্তু এই ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু জানতে হবে। ওই যে দুইটা মৌল নিয়ে যৌগ গঠিত হয়েছে, এই দুইটা মৌলের তুমি যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য, তুমি মানে ভ্যালুটা যদি প্রথমে জানো, তাহলে পার্থক্য বের করতে পারবা। সেখান থেকে পোলার নন পোলারটা তুমি নিজেই বুঝে ফেলবা। সে ক্লাসটি আমি তোমাদের দেব। তো ওকে, আজকের যে ক্লাসটি সেটা হলো যে আমরা পর্যায় 2 এবং পর্যায় 3-এর মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার মানটা কিভাবে সহজে টেকনিকে মনে রাখতে পারি সেটাই দেখি। তাহলে প্রথমে দেখো যে পর্যায় 2-এর কথা যদি বলি, লিথিয়াম প্রথম দেখো, পর্যায় 2, ওকে, পর্যায় 2-এর মৌল পর্যায় 2-এর মৌল কারা আছে? যে লিথিয়াম থেকে শুরু করে ডান দিকে যেতে থাকো। আচ্ছা, পর্যায় 2-এর বিষয়তে দেখো যে মৌলটা আছে, প্রথমে পাচ্ছি কি এই লিথিয়াম, এই যে লিথিয়াম। আচ্ছা ওকে, লিথিয়াম। এরপরের যে মৌলটা পাচ্ছি কি বেরিলিয়াম। লিথিয়াম বেরিলিয়াম আমি একটু বোর্ডে লিখি, আমি তোমাকে বোঝাবো যেন সহজে বুঝতে পারো। আচ্ছা, লিথিয়াম বেরিলিয়ামের পরে কি আছে? বোরন, এরপরে আছে কার্বন, এরপরে আছে নাইট্রোজেন, আছে হলো অক্সিজেন, এরপরে আছে ফ্লোরিন। এখন দেখো এই পর্যায় 2-এর মৌলগুলোর মধ্যে প্রথম যে মৌলটা আছে লিথিয়াম, এই লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু হলো 1। এটা শুধু তুমি মনে রাখবা যে লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 1। আচ্ছা, তাহলে লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু 1। এখন তুমি যত ডান দিকে যাবা, এই লিথিয়ামের পরে বেরিলিয়াম, বেরিলিয়াম থেকে বোরনে আসবা, এইটা শুধু মনে রাখবা যে 0.5 করে বৃদ্ধি পাবে। মানে তড়িৎ ঋণাত্মকতার যে মানটা, লিথিয়ামের যদি 1 হয়, বেরিলিয়ামের হলো 1.5। অর্থাৎ তুমি যত ডান দিকে যাবা এই 0.5 করে বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাবে? এই 0.5 করে বাড়তে থাকবে প্রত্যেকটাতে। এখন আমার মনে হয় তোমরা নিজেরা করতে পারবা যে লিথিয়াম যদি 1 হয়, বেরিলিয়াম কত হবে? 1.5, 0.5 বেড়ে গেল। বোরনটা কত হবে? এখানে যদি দেখো বেরিলিয়াম যদি 1.5 হয়, বোরন হবে 2, বোরন 2 হলে কার্বন হবে 2.5, এরপরে নাইট্রোজেন হবে 3, অক্সিজেন হবে 3.5,
ফ্লোরিনটা হলো 4। দেখো প্রত্যেকটা বামের মৌলর চেয়ে ডানের মৌলতে 0.5 করে ভ্যালুটা বৃদ্ধি পেয়েছে, মানে তড়িৎ ঋণাত্মকতার মান 0.5 করে বেড়ে গেছে। তো একদম মনে রাখা কত সহজ না? তার মানে কি, তুমি দ্বিতীয় পর্যায়ে শুধু প্রথম যে মৌলটা আছে লিথিয়াম, এটার ভ্যালুটা মনে রাখবা 1, এরপরে যত ডান দিকে যাবা তত 0.5 করে যোগ দিয়ে দিবা। তা আমার মনে হয় তোমরা এই মৌলগুলো, এই 7টা মৌলের তড়িৎ ঋণাত্মকতা তুমি পারবা। আচ্ছা, এরপরের যেটা আছে পর্যায় 3-এর যে মৌলগুলো আছে, তাহলে এটা পর্যায় 2-এর মৌল গেল। আচ্ছা, পর্যায় 3-এর মৌল আমি একটু পর্যায় সারণীটা নামিয়ে রাখি। ওকে, এবার আমরা দেখব পর্যায় 3-এর যে মৌলগুলো। তাহলে পর্যায় 3-এর মৌলগুলো কি কি আছে? প্রথমে আছে দেখো সোডিয়াম, Na, সোডিয়াম হলো Na। আচ্ছা, এরপরে সোডিয়ামের পরে কি আছে? ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। আচ্ছা, এইখানে দেখো যে তুমি যে বিষয়টা মনে রাখবা, প্রথমে সোডিয়ামের শুধু প্রথম যে মৌলটা আছে সোডিয়াম পর্যায় 3-এর, এর তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু হলো 0.9, অর্থাৎ 0.9। এটা শুধু মনে রাখো যে 0.9। আচ্ছা, আর এখন ডান দিকে যত যাবে একটা করে মৌল, সেটা 0.3 করে বৃদ্ধি পাবে। এই 0.3 বৃদ্ধি পাবে কত করে? 0.3 করে। তাহলে দেখো প্রথমটা সোডিয়াম যদি 0.9 হয়, ম্যাগনেসিয়াম কত হবে? 0.9 যোগ 0.3, তাহলে 1.2। আচ্ছা, এটা 1.2 হলে অ্যালুমিনিয়াম, অর্থাৎ এর সাথে এটা আবার যোগ হবে, তাহলে 1.5। অ্যালুমিনিয়ামের পরে সিলিকনটা কত হবে? 1.8। ফসফরাস কত হবে? 2.1। তুমি এই ফসফরাস পর্যন্তই আসো। সালফার এবং ক্লোরিন একটু এক্সেপশনাল, তুমি এই রুলসের মধ্যে পাবে না। মানে 0.3 করে বৃদ্ধি করে করে তুমি সালফার আর ক্লোরিনকে মেলাইতে পারবে না। এটা একটু তোমাদেরকে সেই টিপসটাও দিচ্ছি, আসো এ পর্যন্ত। তাহলে পর্যায় 2 এবং পর্যায় 3-এর যে মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার মানগুলো কত কত, আশা করি তুমি এখন নিজে নিজে বের করে ফেলতে পারবা খুব দ্রুত। এখন তাহলে সালফার আর ক্লোরিনের বিষয়টা বলি। তোমরা একটু এক্সেপশনাল কয়েকটা বিষয় দেখো, যে তোমাদের ফিজিক্সের কি পঞ্চম অধ্যায় পড়ছ? পঞ্চম অধ্যায়টা কি ফিজিক্সের? পঞ্চম অধ্যায় না, চতুর্থ অধ্যায়ের কথা বলি, কাজ, ক্ষমতা, শক্তি। তোমাদের যে পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়টা ছিল কাজ, ক্ষমতা, শক্তি। এখানে দেখবা যে একটা বিষয় আছে কি, যে ক্ষমতার একটা একক আছে হর্স পাওয়ার, মানে অর্শ ক্ষমতা। তো ক্ষমতার এককটা যে হর্স পাওয়ার, ওটাকে আমরা এইচপি দ্বারা লিখি। কি লিখি? দেখো তোমাদেরকে একটু দেখাই, এখানে দেখা এক্সট্রা, এইচপি দ্বারা লিখি, তাই লিখি না? ক্ষমতার একক যেটা একটা হর্স পাওয়ার, যেটা এটা আমরা লিখি এইচটা হর্স, পিতে পাওয়ার। তো এইখানে আমি আসলে এইচপি কেন বললাম, যে তুমি এই কেমিস্ট্রিতে একটা কাজ করবা এইচতে। আচ্ছা, এইচপি তোমাদের যেন মনে থাকে, এরকম একটা বিষয় একটু রিলেট করলাম, যে এইচতে হলো হাইড্রোজেন আর পিতে হলো ফসফরাস। তাহলে তুমি ওই এইচপি মনে রাখলে, হ্যাঁ ক্ষমতার একটা একক আছে হর্স পাওয়ার এইচপি। তো এইখানে আমি এই এইচপি দিয়ে আসলে কী বোঝাচ্ছি একটু মনে রাখার জন্য ওটার সাথে একটু সম্পর্ক দেখিয়ে যে এইচতে হলো হাইড্রোজেন, এই এইচ ফর হাইড্রোজেন আর পি ফর ফসফরাস। তাহলে হাইড্রোজেন এবং ফসফরাস, দেখো তো ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.1। তাহলে এইখানে হাইড্রোজেন এবং ফসফরাস এই দুইটারই হবে 2.1। তাহলে আমরা ফসফরাসের 2.1 সাথে আরেকটা মৌল দেখো এক্সট্রা আরেকটা মৌল দিলাম হাইড্রোজেন। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.1 এবং ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.1। আচ্ছা, মনে থাকবে আমাদের। আচ্ছা, এইবার দেখো NCl, এটা একটু মনে রাখবা এক্সট্রা। NCl, N-তে নাইট্রোজেন, Cl-তে ক্লোরিন। আচ্ছা, নাইট্রোজেনের কত? 3। তাহলে দেখো ক্লোরিনটাও 3, তাহলে ক্লোরিন হলো 3।
তাহলে নাইট্রোজেন এবং ক্লোরিন এটা আমরা একটু মনে রাখবো, এটা হলো 3। আর আরেকটা মনে রাখবা সেটা হলো CIS, এটাতে একটু দেখো। আচ্ছা, C4 কার্বন, কার্বন দেখো কার্বন কত 2.5, তাহলে এখানে কার্বন 2.5, আইতে আয়োডিন এটাও 2.5, এরপরে এসতে সালফার এটাও 2.5। আচ্ছা এইবার দেখো তো, তাহলে এই তিনটা মৌলের অর্থাৎ কার্বন, আয়োডিন এবং সালফার তিনটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.5। তাহলে এখন তুমি এখান থেকে দেখো তো মোট কয়টি মৌল, ও সালফারের তাহলে কি, এই যে সালফার 2.5, এখানে তুমি 2.5 লেখো। এখন তুমি দেখো মোট এইখানে আছে 7টি, এইখানে আছে 7টি, 14টি। আচ্ছা এই 14টির সাথে যে একটা বলছে হাইড্রোজেন একটা পাচ্ছ, আর এইখান থেকে এই আয়োডিন একটা পাচ্ছ। তাহলে এই মোট 16টি মৌল, 16টি মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান আমার মনে হয় তুমি খুব সহজেই এখন মনে রাখতে পারবা। তোমার মনে রাখার প্রসেসটাকে কিন্তু সহজ করে দিলাম। তো ওকে, আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।